সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমি আহমেদ সালেহিন। সংসদে জুলাই সনদ বাস্তবায়ন ও সংবিধান সংস্কার পরিষদ ঘিরে সরকার এবং বিরোধী দলের মধ্যে বিতর্ক সৃষ্টি হয়েছে। বিরোধী দল জামাতে ইসলামী এ বিষয়ে আলোচনার নোটিশ দিলে সময় নির্ধারণ নিয়ে উত্তপ্ত বাক্য বিনিময় হয় সংসদে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ সনদকে ঐতিহাসিক দলিল বললেও সংবিধান সংশোধনে সরকার ও বিরোধী দলীয় সংসদ সদস্যদের নিয়ে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন। এ নিয়ে টানাপোড়েনের মধ্যে ডেপুটি স্পিকার আগামী ৩১ মার্চ আলোচনার সময় নির্ধারণ করেছেন। প্রাসঙ্গিক বিষয় নিয়ে আজকের সম্পাদকীয় গণভোট ও সনদ নিয়ে সংসদে উত্তাপ। আর এই বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল সালাম, প্রশাসক, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, এবং মোস্তফা কামাল, সাংবাদিক ও লেখক। দর্শক, আপনারাও আলোচনায় সরাসরি অংশ নিতে পারেন। আলোচনায় অংশ নেওয়ার জন্য সরাসরি কল করতে হবে টেলিভিশনের পর্দায় দেখানো নম্বরে। এছাড়াও ফেসবুকের মাধ্যমে আপনাদের মতামত পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে জানিয়ে দিচ্ছি আজকের প্রধান শিরোনামগুলো। সরবরাহ স্বাভাবিক দাবি করলেও পাম্পে মিলছে না চাহিদা মতো তেল, বাড়তি ন্যায় সংকট, ব্যবস্থাপনার ঘাটতিকে দুষছেন বিশেষজ্ঞ, সমন্বয়হীনতা দূর করার তাগিদ। ঈদের বিরতির পরেই সংসদে উত্তাপ, সংস্কার পরিষদ ইস্যুতে হট্টগোল, সংবিধান সংশোধনে আলাদা কমিটির প্রস্তাব স্বরাষ্ট্রমন্ত্রীর, অধিবেশন মুলতবি করে আলোচনা চায় বিরোধী দল। সচিবালয়ে ৮ মন্ত্রণালয়ে আকস্মিক পরিদর্শন প্রধানমন্ত্রীর, কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময়, কৃষক কার্ডের ডেমো দেখার পর বিতরণ কার্যক্রম নিয়ে দিলেন দিক নির্দেশনা। ৮ বছর টিকা না দেয়ায় হামের প্রাদুর্ভাব, ১১ দিনে ৩৩ শিশুর মৃত্যু, ভ্যাকসিন কিনতে ৬০০ কোটি টাকা বরাদ্দ, ছুটির দিনেও মন্ত্রীকে হাসপাতাল পরিদর্শনের নির্দেশ প্রধানমন্ত্রীর। এবং মৃত্যু ঝুঁকি জেনেও থামছে না সাগর পথে ইউরোপ যাত্রা, খাবারের অভাবে মৃতদের ১২ জনই সুনামগঞ্জের, গ্রিসের সহায়তা জীবিতদের দেশে ফেরানোর চেষ্টায় সরকার। দর্শক, সংসদ বসছে নিয়মিতভাবেই এবং আজকেও কিন্তু সংসদে আলোচনা হয়েছে, বিশেষ করে জুলাই সনদ এবং সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে সরকার এবং বিরোধী দলের মধ্যে একটি উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে দুই পক্ষেরই। আর সেসব বিষয় নিয়ে আজকের আমাদের বিষয়বস্তু ধরা হয়েছে গণভোট ও সনদ নিয়ে সংসদে উত্তাপ। আর এই বিষয়ে আমাদের দুদের কাছে প্রশ্ন থাকবে। প্রথমে যাব বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম, যিনি প্রশাসক, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের। সালাম ভাই, একটু আপনার কাছে প্রথম প্রশ্ন জানতে চাই, সেটা হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সৃষ্ট সংকটের আসলে সমাধানটা কোথায়? আসলে আমরা কিন্তু আজকেও সংসদে দেখেছি যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। আপনাকে ধন্যবাদ, আমার সহ আলোচক বিজ্ঞ সাংবাদিক ওনাকে ধন্যবাদ জানাই। যারা আজকে অনুষ্ঠান দেখছেন শুনছেন তাদের সবাইকে ধন্যবাদ। 17টা বছর একটা ফ্যাসিবাদ ক্ষমতায় ছিল এবং গণতন্ত্র একটা নিশ্চিহ্নের পথে ছিল, মানে রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠান ছিন্ন ভিন্ন করে ফেলা হয়েছিল দলীয়করণ করতে যেয়ে। এখন সবাইকে মনে রাখতে হবে যে এটাকে আবার সব কিছু গুছিয়ে আনতে এটা কিছুটা সময় অবশ্যই সরকারকে দিতে হবে। আর একটা হলো যে বিগত যে সরকার ছিল, ইন্টেরিয়াম সরকার, ইন্টেরিয়াম গভর্নমেন্ট, তারা যদি চেষ্টা করতো যে কিছু কিছু বিষয়ে একটা ভালো ব্যবস্থাপনা ফিরে আনার জন্য, তাহলে অনেক কিছু হয়তো তারা করে যেতে পারত। কিন্তু দুঃখের বিষয় তারাও রাষ্ট্রীয় প্রয়োজনে, রাষ্ট্রের জন্য যে যে জিনিসগুলো খুব জরুরি ছিল, বরঞ্চ সেদিকে তারা কোনো হাতই দেন নাই। এখন একটা নির্বাচিত সরকার আসছে, অবশ্যই নির্বাচিত সরকার আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার পর থেকেই একে নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন, চেষ্টা করে যাচ্ছেন। চেষ্টা করলে তো শুধু চেষ্টা দিতে হবে না, আনুষঙ্গিক সকল কিছু তার ইসে থাকতে হবে, আসতে হবে, সেটা সমাধানের জন্য একটা সুযোগ লাগবে। আর গণতন্ত্রে ফিরে আসার জন্য বিএনপির চেয়ে কেউ বেশি স্যাক্রিফাইস করে নাই। বিএনপি যত রক্ত দিয়েছে, বিএনপির নেতা কর্মীরা যত জেল খেটেছে, যে অবদান, সেটা কারোর সাথে তুলনা করা যাবে না।
বিএনপি গণতন্ত্রের জন্য লড়াই করেছে এবং এই দেশটা যখনই গণতন্ত্রহীন হয়েছে তখনই ঐতিহাসিকভাবে এটা সত্য যে বিএনপি আবার সেই গণতন্ত্রকে ফিরিয়ে এনেছে। সেটা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, সেটা বেগম খালেদা জিয়া। এবং এই যে 17 বছর আন্দোলনে, এই আন্দোলনে আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী একটা বিশাল ভূমিকা ছিল। ঠিক আছে, আমরা গণতন্ত্রে ফিরে যেতে চাই, গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে চাই এবং সেটার জন্য যে সমস্ত প্রতিষ্ঠানগুলোকে গড়ে তুলতে হবে সেটা অবশ্যই বিএনপি গড়ে তুলবে। সেটার জন্য যে সময় দরকার সেই সময়টা সরকারকে দিতে হবে। এবং প্রথম থেকেই যদি আমি শুধু বিরোধিতার কারণে বিরোধিতা করি, কারণ এখন রাষ্ট্রের ব্যবস্থাটা যেমনি ধ্বংস হয়েছে ঠিক তেমনি রাষ্ট্রের অর্থনৈতিক যে সামাল দেওয়া যায় সেটাও ধ্বংস হয়েছে। আমাদের বৈদেশিক যে সমস্ত বন্ধু যেগুলো ছিল সেগুলো নষ্ট হয়েছে। কাজে সব দিকেই কিন্তু সরকারের দৃষ্টি দিতে হচ্ছে। শুধুমাত্র ওই পার্লামেন্টের দিকে দৃষ্টি দিলে যদি একটা সমস্যার সমাধান হতো তাহলে হতো, কিন্তু রাষ্ট্রেরও অনেক সমস্যা আছে, সেই সমস্যাগুলো সমাধান করতে হবে। আবার পাশাপাশি আজকে মধ্যপ্রাচ্যে একটা যুদ্ধ চলছে এবং এই যুদ্ধের কারণে বাংলাদেশও অবশ্যই এফেক্ট হচ্ছে এবং এফেক্ট হচ্ছে না এটা তো বলা যাবে না। এই কাজে সব কিছু মিলিয়ে ধৈর্য ধারণ করতে হবে। এরপরে আসলে সংকট সমাধানে যেটা আসলে এটা কি অপেক্ষা করতে বলছেন? অবশ্যই অপেক্ষা তো করতেই হবে, আলোচনার মাধ্যমে সবকিছুই হবে। কিন্তু গণভোটের পক্ষে তো জনগণ রায় দিয়েছে, হ্যাঁ ভোট জয়যুক্ত হয়েছে। হ্যাঁ, তো এটা তো আমরা অস্বীকার করি নাই, কিন্তু একটা কথা কিন্তু আমরা এখন না, সেই কেয়ারটেকার সরকার আসার প্রথম থেকে আমরা বলে আসতেছি যে এভরিথিং সলভ হবে পার্লামেন্টে। তারা সেই সময় যতই সংস্কার দিয়েছে, যত কিছুই দিয়েছে, আমি বলছি এখন আপনারা যত কিছুই দেন সব কিছু তো পার্লামেন্টে যা সমাধান হবে, পার্লামেন্ট ছাড়া কোনো সমাধান হবে না। তা আমরা তো সেই কথা এখনও আছি, আমরা তো বলতেছি, আমরা তো বলি নাই যে কোনো সংস্কারটা আমরা অস্বীকার করি নাই। আমরা কি অস্বীকার করেছি? না, করিনি। তাহলে আর যে সমস্ত নোট অফ ডিসেন্ট আমাদের দেয়া আছে সেগুলো তো আমরা আগে থেকেই বলে আসছি। এটা যেমন না যে নির্বাচনের পরে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার পরে নতুন করে আমরা কথা বলছি, আমরা তো এই কথাগুলো আগে থেকে ভেরি বিগিনিং বলে আসছি। সালাম ভাই, আপনি যখন বলছেন ধৈর্য ধরতে হবে, আমি যদি বলি যে সংকট তো সবসময় লেগেই থাকে আসলে কোনো না কোনোভাবে, যেটা বলি জাতীয় পর্যায়ে হোক আর আন্তর্জাতিক পর্যায়ে হোক, সেই বিষয়গুলি নিয়ে আমাদের উপরে কিন্তু সবসময় দেখেছি চাপ ছোট দেশ হিসাবে বাংলাদেশের উপর থাকেই। এখন ধৈর্য ধরার সীমাটা আসলে কত দূর? কারণ যেহেতু এখন বৈশ্বিকভাবে যুদ্ধ পরিস্থিতির কারণে একটা চাপের মধ্যে আছে, বাংলাদেশে ভঙ্গুর অর্থনীতিকে আবার নতুন করে দাঁড় করাতে হবে, সেগুলো আপনি বলছেন। তো এই সমস্যাগুলির সমাধান কবে হবে এবং আবার নতুন সমস্যা আসলে আবার তখন কি আবার বলবেন কিনা যে ধৈর্য ধরতে হবে? না, অবশ্যই ধৈর্য ধরতে হবে, ধৈর্য ছাড়া তো উপায় নাই। কারণ এই সমস্যাটা তো বিএনপি সৃষ্টি করে নাই। আজকে যদি সেটা আজকে যদি বিএনপির সৃষ্টি করা হতো তাহলে আপনি এখন চাপ দিতে, আপনি সৃষ্টি করছেন, এটা আপনি এখনই সমাধান করেন। বিএনপি সৃষ্টি করে নাই তো, এটা করে গেছে বিগত স্বৈরাচার এবং স্বৈরাচার আমলের সৃষ্টি, এগুলো তো সব জটলা বেঁধে আছে। কাজে এটা তো সমাধান আলোচনার মাধ্যমেই হবে। এটা আমাদের পক্ষ থেকে, দলের পক্ষ থেকে তো বলা হয়েছে যে পার্লামেন্টে আসে আলোচনা করেন, বসি আমরা যৌথভাবে বিরোধী দল সরকারি দল বসেই তো আলোচনা করেই তো সমাধান করতে হবে। জি, সাংবাদিক কামাল ভাই, আপনি আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ভাইকে যে প্রশ্নটা করেছিলাম সালাম ভাইকে, সেটা হচ্ছে যে জুলাই সনদ বাস্তবায়নের সৃষ্ট সংকটের সমাধান আসলে কোথায়, এই প্রশ্নটাই আপনার কাছে থাকবে। কিন্তু সালাম ভাই বলছেন যে ধৈর্য ধরতে হবে। এই ধৈর্য ধরার আসলে আপনি কতটা পক্ষপাতী বা এটাকে আসলে বাস্তবসম্মত বলেন কিনা? জি, ধন্যবাদ আপনাকে। সালাম ভাই যথার্থ বলেছেন। রাজনীতির মাঠের মানুষ, দেখেছেন অনেক, করেছেন অনেক, সেই মুক্তিযুদ্ধ থেকেও যদি শুরু করেন। জি, অতএব অভিজ্ঞতার আলোকে তিনি তার রাজনৈতিক অবস্থানটা ব্যাখ্যা করেছেন, যথার্থই করেছেন। এর ফাঁকে আবার কিছু কথা কিন্তু রয়ে গেছে। এখন যে সমস্যাটা আমরা মোকাবেলা করছি গোটা দেশ অথবা বিশেষভাবে সরকার, এটা কিন্তু বিগত 3টা সরকারের জমানো সমস্যা। 1-11 2 বছর, পরবর্তীতে শেখ হাসিনার সরকার 15.5 বছর, 15-16 বছর, ডক্টর ইউনূস সরকার আবার 1.5 বছর। অর্থাৎ জার্নিটা খুব লম্বা। তো বিএনপির জন্য সেটা হয়ে গেছে বিপদের উপর আপদ। অস্বীকার করার কোনো সুযোগ নাই। এই সমস্যাগুলো বিএনপিকে সলভ করতে হবে, এটা তার দায়িত্ব, রাষ্ট্রীয় দায়িত্ব, রাজনৈতিক দায়িত্ব। এবং সেটা জেনে বুঝেই কিন্তু তারা নির্বাচনে কার্যক্রম চালিয়েছে এবং বুঝে শুনেই
প্রতিটা পদক্ষেপ নিচ্ছে এখন, কোনো সন্দেহ নেই এতে। আচমকা নয় কিন্তু একটাও, শুধু মধ্যপ্রাচ্যের সংকটটা ছাড়া। আর আজকে যেটা মৃত্যু বলছি যদিও আমরা, এগুলো এক ধরনের হত্যাকাণ্ডের মতো, যে 8 বছর টিকা দেয়া হয় না, এটার দায়ও বিএনপিকে নিতে হবে। দায়ী যারাই হোক, দায় কিন্তু বিএনপিকে নিতে হচ্ছে। তো মৃত্যুটা তো এ সময়ে ঘটেছে, অতএব বিএনপি দায়ী। তো আবার বিএনপির অবস্থা দেখেন, হানিমুন বলতে একটা কথা আছে, বলা হয় যে ক্ষমতার হানিমুন। বিএনপির কিন্তু হানিমুন নসিবে জোটে নাই। রোজা মুখেই তাদের সরকারটা শুরু হয়েছে, ঠিক রোজার আগের দিন এই সরকারের শপথ নিয়েছে। শপথ হয়েছে। তো এরকম একটা অবস্থায় সরকারের দিক থেকে যেভাবে চেষ্টা হচ্ছে, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীর দিক থেকে, সারাক্ষণ তিনি কাজে আছেন, সেটা ব্যাখ্যা করার অবকাশ রাখে না। কিন্তু অ্যাকশানগুলো বা পদক্ষেপগুলো ওনার গতিতে সামঞ্জস্যপূর্ণ নয়, সেটা স্পষ্ট। উনি যেই গতিতে এগোচ্ছেন বা এগোতে চাচ্ছেন, বাদ বাকিদেরকে কিন্তু ওই গতিতে তিনি নিতে পারছেন না, সেটা লুকোচুরির কোনো সুযোগ নেই। উদাহরণ যদি দেই, এবারের ঈদের যে জার্নিটা, যাওয়া এবং আসা, এই বিষয়ে সরকার ক্ষমতায় বসেই যাবতীয় পদক্ষেপ নিয়েছে, কিচ্ছু বাদ দেয়নি, সবাইকে ইনভলভ করতে পেরেছে। এর মধ্যে আপনি দেখেন ছুটিও বাড়িয়েছিল, ঝুঁকিও বাড়িয়েছে, ছুটিও বাড়িয়েছে, ঝুঁকিও বেড়েছে। আচ্ছা। তো আবার সরকার সামাল দেওয়ারও চেষ্টা করেছে, চেষ্টায় কিন্তু কোনো ত্রুটি নেই, কিন্তু এরপর অঘটন ঘটেছে। তো এ ধরনের অঘটন ঘটলে যিনি দায়িত্বে থাকেন তাকে কথা বলতে হয়। তো আবার যখন কথা বেশি বলতে হয়, অতিকথন যেটাকে বলে, গোলমাল কিন্তু পাকে। বিশেষ করে ঈদ যাত্রার কথাটা আমি বলছি। আবার আপনি দেখেন, যেটা আপনার মূল বিষয়, গণভোট আর জুলাই সনদ, এই দুটা নিয়ে যে আজকে সংসদ উত্তপ্ত হবে, এটাও কিন্তু আচমকা নয়। এটা সংসদ বসার শুরুর দিনে আমরা উপলব্ধি করেছি। রাষ্ট্রপতি ভাষণ, অর্থাৎ বিরোধী দলের যে তখন বোঝা যাচ্ছিল আর কি, যে নমুনা বোঝা যাচ্ছিল যে তারা সংসদ কাঁপাবে। তো সংসদটা একটু কাঁপক না, আমরা তো সংসদ কাঁপতে দেখিনি 17-18 বছর। বরং সরকারের দিক থেকে যেই বক্তব্য দেয়া হয়েছে, সরকারের চেয়ে এটা বেশি সমর্থন করেছে ওই সময়ের আজ্ঞাবহ, অথবা যেটাকে আমরা গৃহপালিত একটা শব্দ আছে, বিরোধী দলগুলো। অর্থাৎ ওই সরকারটাকে ফেসিস্ট করার পেছনে ওই বিরোধী দলগুলোর একটা ব্যাপক অবদান ছিল। তো এবারের যারা বিরোধী দল আছে তাদের হোমওয়ার্ক বেশ ভালো, সেটা আমরা খেয়াল করছি। কিন্তু তো সংসদীয় রাজনীতিতে এই হোমওয়ার্ক থাকা ভালো। এখন আলোচনা হচ্ছে, আলাপ হচ্ছে, মাঝে মধ্যে সংলাপ হবে, তারা একটু চাপ তৈরি করবে, সরকার তার জায়গাটা পরিষ্কার করবে। সরকার আজও পরিষ্কার করেছে, সালাম ভাই একটু আগে যেটা আরও পরিষ্কার করেছেন ছোট্ট করে, যে তারা তো জুলাই সনদের বিপরীতে নয়। বলছেন যে একটা ওই সনদটা একটা ঐতিহাসিক ঘটনা, কিন্তু ইতিহাস আর ভূগোলের মধ্যে একটু তফাৎ আছে। একটার মধ্যে আবেগ বেশি আছে, আরেকটার মধ্যে বাস্তবতা আছে। এই দুইটার একটা সংঘর্ষ আছে আমাদের সংবিধানের সাথে আর সনদের সাথে। বিএনপিটা শুরু থেকেই বলে আসছে। কিন্তু ওই দিক থেকেও আবার যেই অ্যাপ্রোচটা, যে প্রকাশভঙ্গিটা, দুদিক থেকেই কেউ কাউকে তুড়ি মেরে ছুঁড়ে ফেলবেন, কেউ আছেন বুড়িগঙ্গায় ফেলে দেবেন। অর্থাৎ এই বয়ানগুলো গোলমাল পাকাচ্ছে বেশি। কিন্তু আমি সংসদ বিট করেছি অনেক দিন, তো তাতে যে উত্তেজনা হয়েছে আমি সেটাকে খুব নেতিবাচকভাবে দেখছি না। যে অন্তত তারা একটা প্র্যাকটিস করছেন, সরকারকে চাপে রাখার যে প্র্যাকটিসটা, সেটা হওয়াই উচিত। নইলে না, বিষয়টা নেতিবাচক না কামাল ভাই, বিষয়টা মানে আপনি যেমন দেখছেন না, আমরাও দেখছি না, বা সালাম ভাইয়ের কথা তো মনে হয়েছে যে তিনি নেতিবাচক দেখছেন না। কিন্তু ঘটনা হচ্ছে, যখন মাত্র 1 মাস বা তার কিছু বেশি সময়ের সরকার, তাকে একটা চাপে রাখা এবং বৈশ্বিক যখন একটা চাপের মধ্যে পড়ছে এবং ভঙ্গুর অর্থনীতিকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা হচ্ছে, ঠিক ওই সময়টা আসলে এই বিষয়টা কতটা যৌক্তিক। এবং এটাও ঠিক যে এইটা দিয়েই কিন্তু এই প্রতিশ্রুতি নিয়েই কিন্তু আসলে নির্বাচনটা হয়েছে। ওই জায়গাটা নিয়ে কিন্তু সেটা বিবেচনায় রাখতে হবে, যেমন সরকারকে রাখতে হবে। আপনি ধরুন সড়কের কথা আসলো বারবার, এখানে তো একটু মনে করার বিষয় আছে। 5 আগস্ট ঘটনার পেছনে সড়ক কিন্তু অত্যন্ত প্রাসঙ্গিক। আন্দোলনটা শুরু হয়েছিল নিরাপদ সড়ক চাই আন্দোলন দিয়ে, সেটাই কিন্তু পরবর্তীতে হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলন অথবা কোটা বিরোধী আন্দোলন। সেটাই পরবর্তীতে একটা মোহনায় মিশেছে যে সরকার পতন। যে কারণে একটু বিবেচনায় রাখার অবশ্যই অবকাশ আছে যে কোথা থেকে পানিটা কোথায় গড়ালো, এই দিক। দ্বিতীয় দিক হচ্ছে বাস্তবতাটাও মেনে নিতে হবে দুই পক্ষকেই। আপনি বিসর্জন বলেন, কষ্ট বলেন, অত্যাচার নিপীড়ন সহ্য করা, এগুলো নিয়েও ডিবেট হতে পারে, হচ্ছে এখন। সেটাকে আমি ইতিবাচকভাবে দেখছি, কারণ প্রাণহানি দুদিকেই ছিল।
আপনি তো যদি জামাত ইসলামের কথা ধরেন, তাদের 6-7 জন নেতাকে কিন্তু ফাঁসি দেওয়া হয়েছে। তো তাদের কষ্ট আছে ওই জায়গায়। বিএনপি 17 বছর একটানা বাড়িঘরের কিন্তু ঠিক ঠিকানা ছিল না কারো। অসংখ্য তাদের নেতাকর্মী মারা গিয়েছে, মারা গেছেন, নিহত হয়েছে, গুম হয়েছে। গুম হয়েছেন। আবার যারা এনসিপি এখন যাদেরকে বলি, আগে এই নাম ছিল না, বলতাম শুধু শিক্ষার্থী, বৈষম্য বিরোধী শিক্ষার্থী, তারাও যদি ওই 5 আগস্টে ব্যর্থ হতেন, অনেকের কিন্তু এখন হয়তো বা মৃত্যু হতো বা জীবিত থাকতেন না তারা। অতএব প্রত্যেকের অবদানটার একটু স্বীকৃতি সবাই চাইবেন, এটা একদম স্বাভাবিক। কিন্তু তাচ্ছিল্য যখন করা হয় এক পক্ষ আরেক পক্ষকে করে, অবদানের স্বীকৃতির বদলে মাঝে মধ্যে কিন্তু আমরা একটা তাচ্ছিল্য দেখি। গোলমালটা পাকছে কিন্তু ঠিক ওই জায়গাটায়। জামাত ইসলাম এই নির্বাচনে জিতেছে, আমরা বলছি ক্ষমতায় গেছে বিএনপি, জামাত ইসলাম তো এই নির্বাচনে অনেক জিতেছে, যথেষ্ট জিতেছে। আবার যারা এনসিপি তারাও ভালো জিতেছে। আমি এই নির্বাচনটাকে কিন্তু একটা উইন উইন নির্বাচন দেখি এই প্রশ্নে। আওয়ামী লীগও জিতেছে। আওয়ামী লীগ জিতেছে এই প্রশ্নে যে তারা প্রার্থী দিতে পারেনি, কিন্তু তাদের ভোটাররা কিন্তু ফাংশন করেছে এই নির্বাচনে। এটাও রাজনীতির একটা ভিত্তি কিন্তু দেয় যে ভোটারদের আদর বেড়েছে, কদর বেড়েছে। বিএনপি বা জামাত ইসলামী যেই দুটা দল, তারাও কিন্তু আওয়ামী লীগের ভোটারদেরকে কিন্তু আদর দিয়েছে, কদর দিয়েছে, তাদেরকে আয়ত্ত করার চেষ্টা করেছে। ওই দৃষ্টিভঙ্গি থেকে বলতে চাই যে আওয়ামী লীগও জিতেছে। এমনকি আওয়ামী লীগের যারা সহযোগী ছিল, যদি বড় দল হিসেবে জাতীয় পার্টিকে ধরেন, তারাও জিতেছে। আসন একটিও পায়নি, কিন্তু মাঠে আছে, মাঠ থেকে কিন্তু ছিটকে পড়েনি। তো এইভাবে যদি গ্রাহ্য করা হয়, বিবেচনা করা হয়, অবশ্যই দেশ একটা ইতিবাচক ধারায় যেতে বাধ্য। কারণ প্রধানমন্ত্রীর প্রতি, তার নেতৃত্বের প্রতি কিন্তু প্রত্যেকটি দলের একটা, আপনি খেয়াল করে দেখবেন, একটা অবজারভেশন আছে। এবং তিনি যে ভালো করার চেষ্টা করছেন, তিনি যে পরিশ্রম করছেন, সেটা কিন্তু সব দল স্বীকার করছে। আমরা সংসদে উত্তপ্ত অবস্থা দেখেছি, কিন্তু সোশ্যাল মিডিয়ার এই যুগে ছোট্ট ছোট্ট ভিন্ন ক্লিপও কিন্তু বেরোচ্ছে। পরক্ষণে বিভিন্ন রুমে তারা কিন্তু আবার আমি খোশালাপ কমল ভাই, করেছে। আপনার এই প্রসঙ্গে আমি আসবো। সালাম ভাইয়ের কাছে আমি এই সংসদ নিয়ে একটু কথা বলতে চাই। সেটা হচ্ছে, সালাম ভাই, সংবিধান সংসদ নিয়ে সরকার এবং বিরোধী দলের মধ্যে একটা সমন্বয় বিশেষ কমিটি করার কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী, আলাদা একটা কমিটি করার কথা। এইটাকে আসলে আপনি কিভাবে দেখছেন? সংকটের সমাধান দিতে পারবে এই কমিটি? এটা তো ইতিবাচক, কারণ এর মাধ্যমে কি সমাধান হতে পারে যে সংকট হবে না তৈরি কেন? হচ্ছে? গুরুত্ব দিয়েছেন বলেই তো বিশেষ গুরুত্ব কমিটির দিয়েছে প্রশ্ন বলেই তো, এসেছে। এটা যদি গুরুত্ব না দিয়ে করে না অ্যাভয়েড করে দেবো, বা এর আগে শেখ হাসিনার মতো বলতো যে না আওয়ামী লীগ একাই আনাফ, সেটা তো বলে নাই যে না বিএনপি একাই আনাফ, তাই না? তো বিরোধী দলকে কনফিডেন্সে নিয়েই তো বলেছে এই প্রস্তাবটা। বরঞ্চ বিরোধী দলের তো এটা খুশি হওয়া উচিত। কারণ যে কোনো সমস্যাই, আপনি তো পার্লামেন্টে কেন, পার্লামেন্টে কথা হবে, নরম গরম উচ্চবাচ্য সব হবে, কিন্তু সমাধানটা আবার পার্লামেন্টেই করতে হবে। সমাধানের দায়িত্বটা কিন্তু দেশের জনগণ পার্লামেন্টকে দিয়েছে, যে আগামী 5টা বছর কিভাবে চলবে তার জন্য একটা প্রতিনিধি সে তার এলাকা থেকে বাছাই করে সে পাঠিয়েছে পার্লামেন্টে, যে তাদের দায়িত্ব রাষ্ট্রটাকে ভালোভাবে পরিচালনা করা। তো সেটা তো তাদের দায়িত্ব। কাজে এটা তো আমি মনে করি যে আমাদের হোম মিনিস্টার যে প্রস্তাব দিয়েছে, এটা মানে সাদরে গ্রহণ করা উচিত বিরোধী দলকে, এবং করে বসে আলোচনা করে সেগুলো সমাধান করা উচিত। কিন্তু উল্টো তো দেখেছি অধিবেশন মুলতবি করে আলোচনার প্রস্তাব দিয়েছে বিরোধী দল। মুলতবির কেন? মুলতবির প্রশ্নটা কিন্তু সেখানে আবার স্পিকার তো সময় দিচ্ছে না, সেটাই তো মুলতবির প্রশ্নটা কেন আসবে এখানে? তো আমার আজকের সমস্যাটা হয়েছে, আমরা বললাম যে ঠিক আছে ভাই, আমাদের এই 3 জনের মধ্যে সমস্যা হয়েছে, ঠিক আছে আমরা 2টা পার্টি, আমরা 2টা মিলে, আপনি বলে দিলেন যে আপনারা 2 জনে মিলে একটু আলোচনা করে ঠিক করে নেন। তো এটাতে খারাপ কি আছে? তো এটার জন্য আবার এখন কি অনুষ্ঠান মুলতবি করতে হবে, তাই না? তো সে মুলতবির তো কোনো বিষয় নাই। বিষয় হলো যে আমরা যদি সিনসিয়ার হই যে আমরা রাষ্ট্রটা, আমি যে কথাটা প্রথমে বলে আসতেছি, আমি বারবার এই কথাটা এখন বলবো, যে দেশটা সংকটের থেকে কিন্তু উত্তরণ ঘটে নাই। আর্থিক সংকট, জনগণের সংকট, মধ্যপ্রাচ্যের সংকট, এগুলো মাথায় রেখে নতুন আরেকটা সংকট রাষ্ট্রের সৃষ্টি করাটা যারা করবে তারা নিশ্চয়ই অন্তত দেশপ্রেমিক হবে না। যে মুস্তফা কামাল ভাই, এইটা নিয়ে কি বলবেন? যে এই জায়গায় একমত পোষণ করছি, কারণ সংসদের আমরা তথ্য বলতে হাউজের ফুটেজগুলো আমরা দেখি, যে কে কত জোরে চিৎকার দিলেন, কে কত জোরে টেবিল কিলালেন, কে দাঁড়িয়ে গেলেন, এটা একটা পর্ব। তো সংসদের যে লবি আছে, ওই লবির পর্বটা কিন্তু আমরা সবাই দেখি না। আবার সংসদের ক্যান্টিনে যখন উভয় দল বসে খোশালাপ করে, রসিকতা করেন যে সংসদের হাউজে কার পারফরমেন্স কেমন ছিল,
আবার যখন স্ট্যান্ডিং কমিটিতে বসেন ওই তথ্য বা ওই ফুটেজটাও কিন্তু আমরা পাই না, ওটা অত্যন্ত খোশ গল্পই হয়, সলিউশন ওইভাবে হয়। আর সরকারের দিক থেকে যেটা চাওয়া হয়েছে, একটা বিশেষত্ব বিবেচনা করেই তো বিশেষ কমিটির প্রশ্নটা এসেছে। আবার বিরোধী দল যেটা চেয়েছে মুলতবি করে আলোচনা, সেটা সংসদীয় একটা পর্ব, যে জনগুরুত্বপূর্ণ বিষয়ে মুলতবির একটা প্রস্তাব রাখা হয় বিশেষত্ব দেওয়ার জন্য। তো সেখানেও কিন্তু স্পিকার খুব মধ্যবর্তী একটা ফয়সালা দিয়েছেন, মুলতবি রাখেননি, আলোচনা চালিয়ে নিয়েছেন। আবার একটা ফয়সালাও আমরা আশা করছি মঙ্গলবার, রাশিচক্র বড় ভালো দিন মঙ্গল। আমরা আশা করি উভয় পক্ষ বসলে, কারণ ব্যথা উভয় পক্ষের আছে, তারা কথা বলবেন, ব্যথার কথা বলবেন, কে কত ভুগেছেন বলবেন। তো আবার এই সনদ ছাড়া আমাদের ভবিষ্যৎ কিন্তু একটা গোলমাল আছে, কারণ সনদে অথবা সংবিধানে কিছু অসামঞ্জস্য কিন্তু বারে বারে ধরা পড়েছে, যেগুলো বিএনপির নেতৃবৃন্দ বরাবরে বলেছেন, কমিটমেন্টও দিয়েছেন। আবার জামাত ইসলাম সহ এনসিপি, তারাও কিন্তু একটা রাজনীতি আছে তাদের, তারা ভবিষ্যতে কি মার্কেটিং করবেন রাজনীতির ময়দানে। তো ওই ক্ষেত্রে তাদের কাছে জুলাই সনদ, সংস্কার, গণভোট এগুলো অত্যন্ত প্রাসঙ্গিক। আবার সরকারও এখানে বিচক্ষণতার পরিচয় দিচ্ছে, অগ্রাহ্য করছে না, কিন্তু সরকার চাচ্ছে নিয়মতান্ত্রিক একটা পন্থায় যেতে, যেটা তাদের আগে থেকেই ঘোষণা। আর একটা কথা মনে রাখতে হবে, যে বড় অথবা যে বড় দল বা ক্ষমতায় আছে তার কিন্তু বড় করে ভাবতে হয়, সে বিচ্ছিন্নভাবে ভাবতে পারে না। বিএনপি যেহেতু ক্ষমতায় আছে, আবার দেশে একটি সংসদ আছে, তারা সংসদীয় পদ্ধতির অবয়বের মধ্যে থেকে একটা ফয়সালায় যেতে চাচ্ছে, যে কারণে আমি বলছি যেটা ইতিবাচক। আলোচনা হোক বিশেষ কমিটিতে, ত্রুটি বিচ্যুতি নিয়ে কথা হোক। আবার বিএনপি তো অত্যন্ত সচেতনভাবে একটু নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে, অর্থাৎ যদি, তবে, কিন্তু এ ধরনের কিছু বিষয় আছে। তো ওগুলো ফয়সালা অবশ্যই হবে যখন তারা একসাথে বসবেন। আমি যেটা একটু আগে বলছিলাম যে 2-1টা ক্লিপ কিন্তু বেরিয়েছে, যে প্রধানমন্ত্রীর সাথে বিরোধী দলের কেউ কেউ কিন্তু একটু একটু কথাবার্তা বলেছেন, ওখানে অত্যন্ত খুব স্বাভাবিক আচরণ, রসিকতা আছে। তার মানে হচ্ছে ভিতরগত অবস্থা অবশ্যই ভালো, কিন্তু বিবেচনায় রাখার দরকার আছে। আকস্মিক একটা ঝঞ্ঝা আছে, যেটা হয়তো কারো বিবেচনায় ছিল না তখন পর্যন্ত, যেটা মধ্যপ্রাচ্যের এই সংকট। আমরা তো শুধু এটা পেট্রোল পাম্পে দেখছি, এখন অল্প দিনের মধ্যে হয়তো আমরা বাজারেও দেখতে থাকবো। সেটা একদম অর্থনীতি না বুঝলেও যে কেউ জানে, জ্বালানি তেল নিয়ে যখন কোনো দুঃখজনক পরিস্থিতি ঘটে, পরিবহনে, হাটে, বাজারে জিনিসপত্রের দাম, ওখানে সেটা প্রভাব ফেলে। আপনি দেখবেন তখন সালাম ভাই এখন প্রশাসক আছেন, এটা তার কাজ না, তাকেও মানুষ জিজ্ঞেস করবে যে জিনিসের দাম বেশি কেন, যদি সেটাতে উনি কিন্তু ম্যাটার করেন না। এটাই বাংলাদেশের বাস্তবতা। তো সালাম ভাই আছেন প্রশাসক হিসাবে, এটা এক কঠিন শব্দ। তো কঠিন শব্দ রাজনীতিকদের জন্য এই কারণে, রাজনীতিবিদরা সাধারণত শাসক, প্রশাসক এগুলো হতে খুব একটা, যারা মাঠের রাজনীতিবিদ তারা পছন্দ করেন না, তাদের কাছে তারা জনপ্রতিনিধি, তারা অন্যান্য শব্দের সাথে বেশি মানানসই। তো এরকম একটা জায়গায় সামনের দিনগুলো বিরোধী দলকেও ভাবতে হবে। আক্রান্ত শুধু আলাদা সরকারি দল হয়নি বা আলাদা জনগণ হয়নি, এবার গোটা দেশ আক্রান্ত। আর এখানে আসার একটা দিক আছে, আসার দিক হচ্ছে এই, বিভিন্ন সময় খাদে পড়া থেকে অথবা খাদের কিনার থেকে দেশকে উদ্ধারের একটা দীর্ঘ অভিজ্ঞতা আছে বিএনপির। সেটা যদি আপনি জিয়াউর রহমান সাহেবের আমল থেকেও ধরেন, খুব একটা বাজে সময়ে তিনি যখন রাষ্ট্রের দায়িত্ব নিয়েছিলেন, খুব বাজে সময়ে, 76, 77 ওই সময়টা, 75 পরবর্তী সময়টা বড় বাজে সময় ছিল। অর্থনীতিবিদরাও কিন্তু কোনো সূচকে, কোনো ব্যয়করণে ফেলতে পারছিলেন না যে দেশটা কিভাবে চলবে। দেখা গেল যে জিয়াউর রহমান অল্প সময়ের মধ্যে 3-3.5 বছরের মধ্যে দেশকে একটা কর্মমুখর করে তুলেছিলেন। আবার দেখেন আপনি এরশাদ পতনের পর তখনও বিএনপি কিন্তু একটা বাজে অবস্থায় দেশটা পেয়েছিল, ওখান থেকেও বিএনপি টেনে তুলেছে। 91 সালে বিএনপি ক্ষমতায় আসার অল্প কয়েকদিনের মধ্যে সম্ভবত যেটা উপকূলীয় এলাকায় একটা ঝঞ্ঝা হয়েছিল, সিডর, বড় রকমের জলোচ্ছ্বাস, ওইটা নিয়েও বাংলাদেশ এই ধরনের আকস্মিক অবস্থায় খুব কম পড়েছে। তাও আবার একটি নির্বাচিত সরকার আসতে না আসতেই বিএনপি কিন্তু সেটা সুন্দর করে সামলিয়েছে। ওই দিন বিএনপি মহাসচিব বলছিলেন যে আসলে বিএনপি ক্ষমতায় আসলে তাদের ঝামেলা খালি বাড়ছে, তাদের নসিবে বোধহয় ওইটা বলছিলেন মহাসচিব, তাদের মোকাবেলা করার, আক্ষেপ করে বলছিলেন সে কথা। জি, তাদের মোকাবেলা করার ঐতিহ্য আছে। তো ওই জায়গা থেকে আমরা আশা করতেই পারি যে বিএনপি এবারও সামলাবে, সামলাতে তাকে হবে, ওই দায়িত্ব নিয়েছে। সামলাতে পারবো না বা পারছি না সেটা বলার কিন্তু সুযোগ নেই, সেই জায়গায় বিএনপি অবশ্যই সফল হবে। আর জামাত সহ এনসিপি যে বিরোধী দলটি আছে
তারাও নিশ্চয়ই বাস্তবতাটা উপলব্ধি করবেন যে তারাও যদি আগের বিরোধী দলের মতো হয় আজ্ঞাবহ যদি হয়ে পড়েন, সেটাতেও বিপদ আছে, তাতে হলে তাদেরকে তুলনা করা হবে জাতীয় পার্টির সাথে। আবার যদি তারা বিরোধিতার কারণে বিরোধিতায় শুধু সংসদের হাউসটা কাঁপানোর চেষ্টা করেন, দেশটা নিশ্চয়ই তারা বিপদে সেটা করবেন না। কারণ দুই দলের কতগুলো কমিটমেন্টে আমরা কিন্তু ভালো মিল দেখছি। আপনি খেয়াল করে দেখুন যে শুল্কমুক্ত গাড়ি নেবেন না কেউ, রাষ্ট্রীয় বাড়ি নেবেন না কেউ, Plot এগুলো নেবেন কিন্তু না। ভালো লক্ষণ। প্লট নেবেন না, এগুলো ভালো লক্ষণ। আবার দুই দলের যারা সংসদ সদস্য আছেন এখন, আমরা গত 17-18 বছর এটা দেখিনি, কিন্তু সংসদ সদস্যরা এলাকায় কিন্তু প্রচুর পরিশ্রম করছেন। প্রত্যেকেই যার যার সাধ্য অনুযায়ী, ট্রান্সপারেন্সিও আছে। কয়েকজন বোধ দেখেছেন আপনি কত টাকা এসেছে, কত বন্টন করেছেন, সেটাও দেখাচ্ছেনও। অর্থাৎ এক ধরনের স্বচ্ছতার একটা প্রবণতা আছে। মূল কথা বলতে চাচ্ছি, এটা হচ্ছে লক্ষণটা ভালো হিসেবে আমি মনে করছি। জি সালাম ভাই, আপনার কাছে যেতে চাই, সেটা হচ্ছে যে সংসদের বাইরে এবার আসতে চাই। সেটা গতকালকে নয়াপল্টনে আপনাদের কেন্দ্রীয় কার্যালয়ে প্রধানমন্ত্রী গিয়েছিলেন এবং সেখানে আপনি উপস্থিত ছিলেন। আপনাদের বেশ কয়েকজন মন্ত্রী, এমপি, রাজনৈতিক নেতৃবৃন্দ সেখানে ছিলেন। কি বিষয়ে আলোচনা হয়েছে আসলে জানতে চাই। হ্যাঁ, এটা তো ইন্টারনাল, এটা পার্টির কিছুটা হলেও আসলে জানার বিভিন্ন বিষয়ে আলোচনা নানাভাবে আমরা আসলে থাকে। জানতে পেরেছি বা কিছু, সেটা আপনার কাছ থেকে সেটা তো বিভিন্ন অনেক কিছু জি। আপনারা জানতে পারেন, যেগুলো জানতে পারছেন জানছেন, আর যেগুলো না জানা সেগুলো না জানার তো কোনো দরকার নাই। এটা কিছু তো দলের কিছু বিষয় থাকেই। প্রাইম মিনিস্টার তো শুধু মানে প্রাইম মিনিস্টার না, তিনি দলেরও চেয়ারম্যান। বিএনপি চেয়ারম্যান। জি, আর সেখানে আপনাদের দলের সাংগঠনিক বিষয়ে আলোচনা হচ্ছে স্বাভাবিক, কিন্তু এখানে কি দেশের শারীরিক পরিস্থিতি নিয়ে কোনো আলোচনা এটা হয়েছে তো কিনা? স্বাভাবিক, সবকিছু নিলেই আপনাদের কি তো আলোচনা নির্দেশনা হবে। দিয়েছেন তিনি আসলে? না, আমাদের তো সবসময় প্রধানমন্ত্রী দেখছেন, যে আজকেও দেখলেন যে কিভাবে তিনি সংসদীয় কমিটির যে বৈঠক হয়েছে সেখানে প্রযোগ আলোচনা করার চেষ্টা করেছেন। করছে। গতকালকেও যদি করেন, ওরা প্রতিনিয়তই মানে কোনো বিষয় না কোনো বিষয় নিয়ে আমাদের সাথে আলোচনায় উনি মানে তার সময় পার করছেন বা আমাদেরকে দায়িত্ব দিচ্ছেন। আমরা বিভিন্ন এখন মহানগরীর দায়িত্ব দেওয়ার পরে তো উনি প্রতি সপ্তাহে আমাদের সাথে বসছেন, যে মহানগরীর যে সমস্যাগুলো আছে এগুলো কীভাবে সমাধান করা যায়, উনি কতটুকু হেল্প করতে পারেন, আমরা কি করতে পারি, সেই বিষয়গুলো নিয়ে সবসময় তিনি আলোচনা করছেন। ঢাকা মহানগরীর আজকের মশার সমস্যা, আজকের আবর্জনার সমস্যা, আজকের রাস্তার সমস্যা, ট্রাফিকের সমস্যা, বিভিন্ন সমস্যা নিয়ে তিনি আলাপ করেন। একটা জিনিস আসলে সবাই জানতে চাচ্ছে যে খুব সুনির্দিষ্ট কয়েকজনকে আসলে ডেকেছিলেন, মানে আপনাদের তো মন্ত্রী পরিষদও বেশ বড় এবং এমপিদেরও তো অনেক বড় তালিকা, সেখানে সুনির্দিষ্ট এই কয়জনকে ডেকেছেন, ব্যাপারটা একটু সবাই জানতে না, চাচ্ছেন। এটা জানার কিছু নেই, এটা তো বললামই, এটা দলের কিছু কিছু ওনার ইনস্ট্রাকশনের ব্যাপার থাকে, উনি কিছু জানার ব্যাপার থাকে, সেগুলো তো থাকেই। আবার শোনা যাচ্ছে যে জবাবদিহিতার আওতায় আনছেন 100% জবাব দিতে আজকে আওতায় তো 100%। এটা মাননীয় প্রধানমন্ত্রী নিজেও দেখেন, পাবলিকের কাছে কিন্তু অলরেডি তিনি জবাব দিতে চলে গেছেন। তিনি কমিটমেন্ট যেগুলো করছেন, অলরেডি কয়েকটা কমিটমেন্ট 1 মাসের মধ্যে তিনি ফুলফিল করেছেন। তার মানে এটা জবাবদিহিতা। তো প্রধানমন্ত্রী যদি জবাবদিহিতার মধ্যে থাকবে, তার মন্ত্রী পরিষদ বা তার সাথে আমরা যারা কাজ করি, আমাদেরকে তো জবাবদিহিতা থাকতে হবে। আগে দেখেন, এটা তো ঠিক যে উনি 9টার মধ্যে অফিসে হাজির হয়ে যান, এবং সেই কারণে আমাদের সবারই 9টার মধ্যে হাজির হতে হয়। উনি শুক্রবার শনিবার অফিস করেন, তা আমাদেরকেও সেই কারণে, অর্থাৎ মাথা যেদিকে যাবে বডি তো সেদিকেই যাবে। এই অর্থাৎ একটা জবাবদিহিতা যখন সরকার প্রশ্ন প্রধান। যখন আসছে, তখন বিষয়টা হচ্ছে সংসদীয় সবাই কিন্তু আজকে প্রধানমন্ত্রী 6 জন মন্ত্রীকে তার জবাবদিহিতা করছেন তার কাজের জন্য, বিশেষ করে সড়ক, একই সঙ্গে বা আপনাদের পররাষ্ট্র, স্বাস্থ্য, সবার সাথে কথা বলেছেন। এটাকে আসলে কিভাবে দেখছেন? না, সব কিছু এটা হলো যে জবাবদিহিতা, মানে কি জবাবদিহিতা, তো জনগণের কাছে জবাবদিহিতা আমাদের করতে হবে, এবং মূলত সেই জবাবদিহিতা তো প্রধানমন্ত্রীকে করতে হবে। তো প্রধানমন্ত্রীর নেতৃত্বে সব কিছু, তো সেই জায়গায় অন্যরা যদি আমাদের পারফরমেন্স যদি আমরা মানে পালন করতে না পারি, বা আমাদের ব্যর্থতা যদি হয়, তাহলে সেটা তো উনি ধরিয়ে দিবেন বা সেটা সমাধান করার জন্য চেষ্টা করবেন, বা বলবেন যে এই কাজটা হয় নাই, এই কাজটা করতে হবে। সেটা তো উনি কিন্তু এমন যে, এখন এমন না যে উনি একটা সময় বেঁধে দেন যে এই সময় দিলাম, এই সময়ের মধ্যে এই কাজটা করতে হবে। অর্থাৎ উনি কতটুকু কমিটেড, এবং এই কাজগুলো করতে হবে। সেটার জন্য সবাই, প্রশাসন বলেন, আজকে রাজনীতিবিদ বলেন, আজকে মন্ত্রী বলেন, অর্থাৎ সবাইকে তিনি সেইভাবে কাজের দিকে উৎসাহিত করছেন। আপনি নিজে যদি একটা বা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব পেয়েছেন, আপনি একই সঙ্গে যে মন্ত্রী পরিষদে তো বেশ অনেক এসেছেন,
গত 1 মাসে বা 1 মাসের বেশি সময় যে ক্ষমতায় আপনারা আছেন, সেখানে কি মন্ত্রীদের উপরে তিনি কি অসন্তুষ্ট কিনা প্রধানমন্ত্রী? কয়েকটি বিষয় নিয়ে যখন বেশি আলোচনা আমার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছি, আমরা নিজেরাও দেখছি, দুর্ঘটনা দেখেছি, ঈদযাত্রায়, এইসব বিষয় নিয়ে কি তিনি বিব্রত কিনা বা অসন্তুষ্ট কিনা শোনেন, মন্ত্রীদের উপরে? বিব্রত হওয়ার মতো তেমন কোনো কারণ ঘটে নেই। আরেকটা তাই বললামই যে ধরেন অসন্তুষ্ট কিনা না, বিষয়? অসন্তুষ্ট শোন, এখন যে কথাটা হলো যে আজকে সড়কে আজকে নতুন তো দুর্ঘটনা না যে এই সরকার আসার পরে দুর্ঘটনা বেড়ে গেছে, সেটা তো না। না, জি না। সড়কে দুর্ঘটনা আছে এবং সড়কের দুর্ঘটনা কমিয়ে আনার জন্য সরকার চেষ্টা করছে কিনা বা বিবেচনা আনছে কিনা সেটা আপনাকে দেখতে হবে, তাই না? এটা তো ধরেন ঈদযাত্রার আগে থেকেই তো এবার বিভিন্ন মন্ত্রণালয় সহ ইভেন আমাদের সিটি কর্পোরেশন সহ আমরা নিজেরাও বসেছি এবং মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকেও নিয়ে বসেছেন যে ঢাকা শহরের যানজটের কারণে যাতে বাইরে যারা যাবে তাদের যাতে কোনো প্রবলেম না হয়, আবার যারা ঢাকায় ফিরে আসবে তাদেরও যাতে সমস্যার সৃষ্টি না হয়। এই ব্যাপার অর্থাৎ এটা সরকার চেষ্টা করছে কিনা, তাই না? সেটা আপনাকে দেখতে হবে। তো সরকার তো 100% মানে তার দায়িত্ব পালন করার চেষ্টা করছে। মোস্তফা কামাল ভাই, এই বিষয়টা একটু আপনাকে বলেন যে জি। মানে আপনি তো দেখেছেন গতকাল কত একটা মিটিং হয়েছে পল্টন অফিসে, 1.5 ঘন্টা ব্যাপী মিটিংটা দেখেছি আমরা। আজকেও সংসদীয় কমিটিতে প্রধানমন্ত্রী মন্ত্রীদের সঙ্গে বসেছেন, এমপিদের সঙ্গে বসেছেন। সেখানে আমরা নিউজ পেয়েছি, দেখেছি যে 6 জন মন্ত্রীকে জবাবদিহিতার আওতায় তিনি এনেছেন। তার আগে এই বিষয়টা আসলে অবশ্যই ভালো দিক, এই বিষয়টাকে সতর্কতার বিষয়, নিয়ন্ত্রণ করার বিষয় সম্ভবত থাকতে পারে। দিনের প্রথম ভাগে 6টা মন্ত্রণালয়ে কিন্তু তিনি আকর্ষক, ঠিক অভিযান বলা যাবে না, আমরা অভিযানের সাথে বেশি পরিচিত, পরিদর্শন করেছেন। তার মানে খোঁজ খবর নিয়েছেন, খবর দেখেছেন যে নিয়েছেন, দেখেছেন, ঠিকমতো অফিসে নিশ্চয়ই কোনো আসলে তথ্য কাজ আছে। হচ্ছে কিনা। খুব মনের খুশিতে গেছেন সেটা মনে করার কারণ নাই, অন্তত আমরা গণমাধ্যমে যারা কাজ করি তা আমরা ওইভাবে অভ্যস্ত নই। আমরা সোজা মোটা দাগে জানতে চাই সন্তুষ্ট হয়েছেন না অসন্তুষ্ট হয়েছেন। আপনিও বারবার কিন্তু সালাম ভাইয়ের কাছ থেকে কথা আদায় করার চেষ্টা করছিলেন, সালাম ভাই ওই লাইনে যাচ্ছেন না। জি, তার অবস্থান থেকে এটাই স্বাভাবিক। তো একইভাবে দুদিন পরে হয়তো তিনি যেই পদে আছেন সেটা নিয়েও কথা উঠবে। এর মধ্যে উঠে গেছে কিন্তু যে মশার বিষয়ে সালাম ভাই কী করলেন, যে প্রধানমন্ত্রী চেষ্টা করছেন ব্যাপক, তো মশারাও চেষ্টা করছে ব্যাপক। তাদের মধ্যে কিন্তু এই বিষয়ে কোনো মান্যগণ্য নেই যে একজন নতুন প্রশাসক এসেছেন, উনি একটু সফল হোক, আমরা একটু কম কামড়াই। তারা কিন্তু ওই দিকে যায় না মশারা। কারণ একসময় বলা হতো যে দিনে মাছি রাতে মশা, এরকম একটা ছন্দ বলা হতো। এখন ঢাকায় কিন্তু মশা দিনেও, এটা প্রচুর হ্যাঁ, এটা মেয়র সাহেবকে মানুষ প্রশ্ন করবে। তো আবার তিনি প্রশাসক, আমরা মেয়র আমরা মশার জায়গা থেকে যদি আমরা ওই জায়গায় যাচ্ছিলাম, যে বলছিলেন যে জবাবদিহিতার বিষয়। জি, জবাবদিহিতার বিষয়টা, তো জবাবদিহিতা কে কাকে করবে এটা কিন্তু বড় প্রশ্ন। তারা শুধু প্রধানমন্ত্রীর কাছে জবাব দেবেন তা নয়, জনগণের কাছেও তাদের জবাব দিতে হচ্ছে। মানুষ জানতে চায়, বুঝতে চায়। আবার 5 আগস্ট প্রশ্ন করার একটা মৌসুম তৈরি করে দিয়েছে বাংলাদেশে। আপনি বোধহয় খেয়াল করেছেন, আমাদের যোগাযোগ মন্ত্রী যিনি বাসে উঠেছিলেন, একটা বাসে যাত্রীরা বিরক্তি প্রকাশ করে ফেলেছে যে আপনার কারণে তো আরো কিছুক্ষণ লেট হবে। এটা আগের আমলে পারতাম না। অর্থাৎ এই যে চোখে চোখ রেখে কথা বলা, সেটার কিন্তু সূচনা 5 আগস্ট হয়েছে। এবং পরবর্তী যে জেনারেশন, যাদেরকে আমরা জেনজি বলি, আপনার পছন্দ হোক আর অপছন্দ হোক, বাস্তবতা হচ্ছে তারা কিন্তু চট করে প্রশ্ন করে বসে। সেটা হয়তো আরও অনেক দিন বাংলাদেশে আলোচিত হবে যে বিষয়টা এরকম কেন। আপনি যদি 72-73-এর দিকে যান, যে সালাম ভাইরা পরবর্তীতে যারা জাসদ রাজনীতি করেছিলেন তারাও কিন্তু প্রশ্ন করতেন, চোখের উপরে তাকিয়ে প্রশ্ন করে ফেলতেন, হয়তো জবাবটা পেতেন না, নির্যাতিত হতেন। তো এবার কিন্তু আমরা সরকারের দিক থেকে একটা জিনিস প্রবণতা দেখছি যে মাননীয় প্রধানমন্ত্রী সহ মন্ত্রীদের বেশ কয়েকজন তারা কিন্তু জবাব দিচ্ছেন, অগ্রাহ্য করছেন না কোনো প্রশ্নকে, বা তুড়ি মেরে উড়িয়ে দিচ্ছেন না, বা প্রশ্ন করাটাকে অপরাধ ভাবছেন না, প্রশ্নকে আমল দিচ্ছেন। সেটাও তো ভালো লক্ষণ। আর প্রধানমন্ত্রী যেটা আরও আগেই, আজকে বা কালকে বিএনপিকে কী নির্দেশ দিয়েছেন সেটা হয়তো আমরা যারা বাইরে থাকি তাদের পক্ষে জানা সম্ভব নয়। সালাম ভাইয়ের পক্ষে জানা সম্ভব, কিন্তু আবার বলা সম্ভব নয়। তো প্রধানমন্ত্রী যেটা স্পষ্ট আগেই বলে দিয়েছেন যে আগামীর রাজনীতিটা বড় কঠিন হবে। তো আগামীর রাজনীতি যে কঠিন হয়েছে সেটা তো সালাম ভাইরা দেখেছেন, নির্বাচনের সময় কত পরিশ্রম করতে হয়েছে। তো রাজনীতির পাশাপাশি যে অর্থনীতিও কঠিন হয়ে যাচ্ছে, কূটনীতি কঠিন হয়ে যাচ্ছে, আগের হিসাব নিকাশ কিন্তু মিলছে না। ওই একটা বাস্তবতার মধ্যে
সালাম ভাই যে দায়িত্বে আছেন তার দায়িত্ব কিন্তু স্টপ রাখতে পারবেন না, মুলতবি রাখতে পারবেন না। সংসদ মুলতবি রাখা যাবে না, কোনো কাজে মুলতবি রাখার এখন কোনো সুযোগ নেই। প্রয়োজনে কোনোটা হয়তো বা অ্যাডহক হতে পারে। সালাম ভাই এখন যে দায়িত্বে আছেন এটাও কিন্তু কিছুটা অ্যাডহকের মতো। পরিপূর্ণ দায়িত্বে যেতে আরও কতদিন লাগবে এই নিয়েও কিন্তু জিজ্ঞাসা আছে, নিশ্চয়ই তিনিও প্রশ্নের শিকার হন যে আপনি নির্বাচনটা কবে হবে, স্থানীয় সরকার নির্বাচনটা। তো এইসব বিষয়ে সরকারকে কিন্তু মোটামুটি যন্ত্রণা পোহাতে হচ্ছে। তো ওই যন্ত্রণাকে সঙ্গী করেই সরকার যেই গতিতে এগোচ্ছে, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী যেই গতিতে এগোচ্ছেন, যেভাবে পরিশ্রম করছেন, ওনার বাদ বাকিরা যদি শুধু ওনাকেও ফলো করেন, অন্য বায়াত নেওয়া বোধ খুব একটা জরুরি নয়। শুধু প্রধানমন্ত্রীকে ফলো করলেও যথেষ্ট হয়ে যায় যে কাজের গতি। তিনি কিন্তু কাজের মধ্যে থাকছেন, আপনি খেয়াল করে দেখুন। এই সনদ নিয়েও যখন খুব কসলানো হচ্ছিল, আপনার মনে থাকার কথা, সালাম ভাই বোধ মনে আছে যে যখন বারবার সংস্কার বলতেছিলেন, এক পর্যায়ে কিন্তু কথা এসেছিল যে আলু পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে আছে কিনা ওইটা বেশি জরুরি। কেউ এটা নেগেটিভলি নিয়েছেন, কিন্তু বাস্তবতা হচ্ছে তিনি বাস্তবের কাছে থাকতে চাচ্ছেন। এবারে রমজানে আপনি দেখেন কোনো জিনিসপত্রের দাম কিন্তু আগের মতো বাড়েনি। অর্থাৎ মূল ফোকাস যেখানে দেওয়া দরকার প্রধানমন্ত্রী সেদিকে দিচ্ছেন। বাছাই করা আপনি দেখেন কৃষি কার্ড, হেলথ কার্ড, ফ্যামিলি কার্ড, কালকে ক্রীড়া কার্ড দিবে, আবার মসজিদের ইমাম মুয়াজ্জিনদের সম্মানী, পুরোহিতদের, আলেমদের গুরুত্ব দেয়া, প্রত্যেকটা, এমনকি জুলাই যোদ্ধাদেরকে বাড়তি গুরুত্ব কিন্তু তিনি দিচ্ছেন। তো এগুলো লক্ষণ ভালো। তো তার দল যদি সেটা অনুসরণ করে, বিশেষ করে নেতাকর্মীরা। আর এই ফাঁকে একটা কথা আরেকবারও একটু ক্লিয়ার করে, যে প্রধানমন্ত্রী প্রতিদিনে কিন্তু কিছু না কিছু বক্তব্য রাখছেন, ছোট্ট যথেষ্ট। মধ্যবর্তী পর্যায়ে কেউ যেভাবে কথা বলেন, ওখানে কিন্তু আমরা একটু ওবায়দুল কাদের অথবা হাসান মাহমুদের রিপ্লেসমেন্ট দেখে ফেলি মাঝে মধ্যে, যে একটা খিচুনি দেওয়ার মধ্যে বোধ একটা স্মার্টনেস আছে, বা ভেংচি কাটার মধ্যে বুঝি কোনো আলাদা বৈশিষ্ট্য আছে। সেটা সরকারকে অবশ্যই বিব্রতকর অবস্থায় ফেলবে। কারণ তখন মন্ত্রী শত চেষ্টা করলেও পারবেন না। কারণ পরিদর্শন যেটা করছেন এখন, মন্ত্রীরাও করছেন, প্রধানমন্ত্রীও করছেন, এটাও কিন্তু অ্যাডহক, এটা চূড়ান্ত ফয়সালা নয়। সারাদিন তিনি পরিদর্শন করবেন আর ধমকাবেন আর কয়েকজনকে শাস্তি দিবেন, সেটা ফয়সালা নয়। স্থায়ী একটা সমাধানের চিন্তা কিন্তু করতেই হবে। জ্বর যখন বেশি পেকে যায়, তখন আপনি যেখানে টান দিবেন ওখানেই গোলমাল। আপনি হামের রুগী কেন মারা গেল খুঁজতে গিয়ে দেখেন যে 8 মাস টিকাই দেওয়া হয়নি, 8 বছর টিকাই দেওয়া হয়নি। যদি না এরা মারা না যেত শিশুগুলো, হয়তো এটা আমরা জানতাম না। আমাদের গণমাধ্যমের চোখও হয়তো বা ওখানে কত বছর বন্ধ, ওই দিকে যেত না। এতে করে বিএনপিকেও যেমন ওই বাস্তবতা বুঝতে হবে যে দিনগুলো কঠিন হয়ে গেছে। একই সাথে অপোজিশনের প্রতি দায়িত্ব থাকবে যে তারা কিন্তু হোমওয়ার্ক খুব ভালো করেছে। আপনি আমি এটা সবাই জানি, সংসদ শুরু হওয়ার আগে তারা উভয় পক্ষ বিরোধীদের জন্য শুধু বিরোধিত না করা আর কি। সালাম ভাই, আপনি আপনার কাছে যাবো, সেটা হচ্ছে যে জনপ্রত্যাশা অনেক। তারেক রহমান প্রধানমন্ত্রী গতকালকে কিন্তু কথাটা বলছিলেন যে বিএনপির প্রতি মানুষের প্রত্যাশা অনেক, সেই জন্য নেতাকর্মীদের কিছু নির্দেশনা তিনি দিয়েছেন, বাইরে আমরা বক্তব্য শুনছিলাম। সেই প্রত্যাশা পূরণে আপনারা কতদূর এগিয়েছেন আপনারা বলে মনে করেন? এবং যেহেতু আপনার ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ড দেওয়ার একটা ফ্যামিলি কার্ড দিয়েছেন, কৃষক কার্ড দিবেন, কালকে একটা ক্রিয়া কার্ড দেওয়ার একটা পরিকল্পনা আপনাদের আছে, এগুলি আসলে প্রত্যাশা পূরণে কতটুকু সুফল বয়ে আনবে? না, অবশ্যই সফল বয়ে আনবে। যেটা কামাল ভাই যেটা বললেন, যে দেখেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু নির্বাচনের আগে থেকেই মূল জায়গাগুলোকে তিনি আইডেন্টিফাই করেছেন, এবং সেগুলোর কথা কিন্তু তার জনপ্রিয়তা বাড়বে না কমবে সেটা চিন্তা না করে তিনি কিন্তু বলে দিয়েছেন। অর্থাৎ তিনি কিন্তু বাস্তবতাটাকে বেশি জোর দিচ্ছেন, এবং এখন তিনি সেই জিনিসগুলোর উপরেই বেশিরভাগ জোর দিচ্ছেন। সেগুলোকে তিনি জানেন যে এখন আপনি সমালোচনা করছেন, কিন্তু জনগণ যেখানে এটা দ্বারা উপকৃত হবে, তখন জনগণ কিন্তু সাবাস দিবে। আমার তো দরকার জনগণকে স্যাটিসফাইড করা। আমার দরকার যে আমার যে সমালোচক যারা আছে তাদের মুখ বন্ধ করাচ্ছে, আমি যদি যারা মূল এখানে তাদেরকে যদি আমি স্যাটিসফাইড করতে পারি, তারা যদি খুশি হয়, তাহলে তো দেশ ভালো চলবে। কথাটা হলো দেশটা ভালো চলবে কি না, দেশের মূল প্রবলেমগুলোকে আমি শর্ট আউট করতে পারছি কি না, সেটাই হলো মূল ব্যাপার। এগুলো শুধুমাত্র মুখরোচক কিছু সমালোচনার জবাব দিতে যে আমি ওইগুলোতে জড়াই গেলাম, সেটাতে কিন্তু দেখছেন এই পর্যন্ত কিন্তু উনি নেগেটিভ কোনো বক্তব্য কারো প্রতি দেয় নাই। বিরোধী দল যেভাবেই বলুক না কেন, ওনার কাজটা কিন্তু উনি ঠিকমতো করতেছেন। তাই কাজে বিএনপির আসলে এটাই হলো যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান
স্বৈরাষ্ট্রপতি জিয়া রহমান তো আরও একটা খারাপ অবস্থায় রাষ্ট্রের দায়িত্ব নিয়েছিলেন। সেই অবস্থায় কিন্তু টোটালটাকে তিনি পাল্টে একটা দিকে কাজে সেগুলো থেকে তিনি শিক্ষা গ্রহণ করেছেন। আজকে আমাদের প্রধানমন্ত্রী তার সুযোগ্য সন্তান, তাই না? সেগুলো দেখেছেন, তার মা কিভাবে চালাইছে সেটা তিনি দেখছেন, এবং গণতান্ত্রিক আন্দোলনটাও তিনি ফেস করে আসছেন। তাই কাজেই তার কাছে কিন্তু এখন বাংলাদেশের কোনো কিছু অজানা না, কোনো কিছু বিরোধী দল মানুষের প্রত্যাশা তার কাছে অনেক বেশি, প্রত্যাশাটা বেশি, প্রত্যাশা বাংলাদেশের প্রত্যাশাটা সবসময় বেশি। আবার বাংলাদেশের মানুষকে খুব অল্পতে আপনি তুষ্টও করতে পারেন, যেটা পৃথিবীর অন্য কোনো দেশে পারবেন না। জি সালাম ভাই, এটাও কিন্তু আছে। জি সালাম ভাই, সিটি কর্পোরেশন নির্বাচন মানে স্থানীয় সরকার নির্বাচন কবে নাগাদ হবে? যদিও আপনি এখন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন ঢাকা সিটি কর্পোরেশনে। না, ন্যাচারালি যে উনি যেটা বলছেন, উনি হয়তো আমি না থাকলে আরও একটু বেশি বলতেন যে আমি প্রশাসক জিনিসটা তো স্বাভাবিকভাবে শুনতে ভালো লাগে না, যদি মেয়র শুনতাম ভালো লাগতো, তাই না? বিষয়টা এটাই যে আমিও তো চাই যত তাড়াতাড়ি নির্বাচনটা হবে, একটা জনগণের ভোটে মেয়র নির্বাচিত হওয়া, তারপর সেই দায়িত্বটা পালন করা, সেটা কিন্তু অনেক ইসের ব্যাপার। এখন অনেক কিছু কাজ আছে বা অনেক কিছু আছে যে আমি করতে পারছি না বা করতে পারবো না, কিন্তু মেয়র হয়ে গেলে তখন কিন্তু আমার দ্বার অবারিত, তখন কিন্তু অনেক কিছু করা সম্ভব। এই জন্য আমিও চাই নির্বাচনটা হোক, কিন্তু বিষয়টা দেখেন যে এই জাতীয় নির্বাচনটা করে আমাদের যে অভিজ্ঞতাটা হয়েছে, এই অভিজ্ঞতার আলোকে প্রথম একটাই হলো যে ভোটার তালিকা নতুন করে করতে হবে। ভোটার তালিকায় এমন অবস্থা আছে যেটাকে আপনি মানে চিন্তাই করতে পারবেন না। কোনো একটা হোল্ডিং, অথবা উনি এই হোল্ডিংয়ের মালিক, উনি নিজেই জানেন না ওনার হোল্ডিং নাম্বার 100 ভোট উঠে আছে। এমনও আছে যে দেখা যায় যে 30 নাম্বার পর্যন্ত হোল্ডিং নাম্বার শেষ, 30-এর পরে 30-এর 1, 30-এর 2, 30-এর 3 এইভাবে হোল্ডিং নাম্বার দিয়ে ভোটার তালিকা করা হয়েছে। এই জন্য আমরা যেটা চাই যে একটা ফেয়ার একটা ভোটার লিস্ট হোক, এবং অনেক আছে দেখেন যে হয়তো গ্রামে আছে, তার ভোটার লিস্টে এইখানে উঠে রয়েছে, সে এখানে নাই, সে নাই, কিন্তু এই আবার দেখা যায় যে এগুলো হয় কি, কিন্তু ওই যে তার যে এইটা আছে আইডেন্টিফাইডেশন যেটা আছে, সেটা নিয়ে কিন্তু সে যেখানেই থাকুক ভোটটা দিয়ে যাচ্ছে, কিন্তু সে হোল্ডিং নাম্বার থাকে না, সেই হোল্ডিংয়ে সে থাকেই না, বছরের পর বছর সে নাই, কিন্তু আবার ভোটের সময় সে ভোটটা দিতেছে। কাজে এই সমস্ত জিনিসগুলো আছে, এগুলোকে দূর করতে হবে। এই জন্য যেটা আমরা চাই যে সিটিতে যারা বসবাস করে, সিটির যারা হোল্ডিং ট্যাক্স দেয়, সিটিতে বিভিন্ন ইস্যু যারা জড়িত আছে, তাদেরকে নিয়ে ফ্রেশ ভোটার তালিকাটা হইতে হবে। ফ্রেশ ভোটার তালিকাটা হয়ে কতদিন লাগতে পারে সেই সময়টা? সেটার জন্য নির্বাচন কমিশন যত দ্রুত পারে, আমার দিক থেকে তো আমি মনে করি যে নির্বাচন যত দ্রুত হবে আমার কোনো সমস্যা নাই, কিন্তু এগুলো করতে যেহেতু এগুলো ঠিকঠাক করতে হবে। যে এনসিপি কিন্তু ইতিমধ্যে 5 জনের নামের তালিকা দিয়েছে। ঢাকা উত্তর, দক্ষিণ, কুমিল্লা, রাজশাহী, সিলেটে 5 জন প্রার্থীর নাম ঘোষণা করেছে। আমরা এইমাত্র শুনছিলাম, আমার ভালো পিসিআর থেকে বলছিলেন। সেটা আপনি যদি বলেন যে এটাকে আপনি কিভাবে দেখেন? এবং পজিটিভ, আমরা তো চাই যে একটা নির্বাচন, আমরাও তো নির্বাচনের জন্য প্রস্তুত, আমরা তো নির্বাচনই চাচ্ছি, কিন্তু নির্বাচন যখন তফসিল হলো না বা কোনো সংকেত নেই, এবং আপনি বলছেন যে এর আগে অনেকগুলি কাজ আছে, সেগুলো শেষ করে নির্বাচনে আসতে হবে, তার আগে এনসিপির এমন প্রস্তুতি, সেটি কি নির্বাচনের ইঙ্গিত দিচ্ছে যে খুব শীঘ্রই নির্বাচন হচ্ছে? জামাত তো অলরেডি বিভিন্ন ওয়ার্ডে তার কাউন্সিলর পর্যন্ত ডিক্লেয়ার করে দিছে। মানে এই বিষয়টাকে আসলে আমরা না এটা এর জন্যই ইঙ্গিত পাচ্ছি আর কি। না ইঙ্গিত পাচ্ছি, নির্বাচন তো আমরাও চাই, কিন্তু আমরা তো নির্বাচনের আগে লেভেল প্লেইং ফিল্ডটা তো হইতে হবে, তাই না? আজকে ভোটার তালিকাটা সেখানে ঠিক দরকার। আর নির্বাচন তো 2 দিন আগে করেন আর 2 দিন পরে করেন, নির্বাচন তো হতেই হবে। আর বিএনপি তো নির্বাচন চায়, বিএনপি নির্বাচন ছাড়া তো চায় না যে নির্বাচন ছাড়া প্রশাসক, কারণ প্রশাসক দেখেন আপনার অবাক হয়ে যাবেন যে এই যে ইন্টেরিয়াম গভর্নমেন্টটা যে ছিল থাকাকালীন, আজকে শুধু ঢাকা সিটির দক্ষিণের রেভিনিউ কত কমছে যদি আপনি এটা তো আমি মুখে বললে হবে না, আপনি ফিল্ডে মানে আপনি প্রশাসনে আসেন, আইসা দেখেন। আগে যদি 100 টাকা ছিল সেটা 25 টাকায় নেমে আসছে, অর্থাৎ কালেকশনটা। এবং এটা হচ্ছে গত 2টা বছরে মানে 1500 কোটি টাকার অ্যাডভান্স ওয়ার্ক অর্ডার দিয়ে দিছে, যেটা কাজের সাথে ফান্ডের সাথে কোনো নাই। অর্থাৎ যে কোনোভাবে মানে অর্থাৎ এটা হলো যে একটা ছিল যে মিনিমাম কমিটমেন্ট ছিল না একটা প্রতিষ্ঠান যে কীভাবে চলবে,
সেটার জন্য কোনো কিছু নাই, কিন্তু ফান্ডটাকে নিয়ে বা টাকা পয়সা নিয়ে বা যে এগুলো নিয়ে এমনভাবে ছেলেখেলা করেছে যে আজকে এই প্রতিষ্ঠানটাকে তার ওই ভাবমূর্তি রক্ষা করা, প্রতি মাসে এখন রেভিনিউ আমার বাজেট যেটা আছে সেটা যদি আমাকে ফুলফিল করতে হয় অন্য জায়গা থেকে লোন করে এনে আমাকে বেতন দিতে হচ্ছে, যেটা আমরা ঈদের আগে শুনছিলাম, যেটা ঈদের আগে ওই সময় দিতে হয়েছে, এই মাসেও তাই। তো এটা ব্যবস্থা কি হবে? এই মানে ব্যবস্থা অর্থাৎ এটা ব্যবস্থাপনা ছিল না, তারা সেদিকে জোর দেয় নাই, তারা টাকা কয় টাকা আছে সেটা চিন্তা করে, তারা খালি ওয়ার্ক অর্ডার দিছে, তারা খালি কাজের যেহেতু দিয়ে দিছে। আপনি প্রশাসক, সেই সময় আপনার একটা প্রশ্ন থাকতেই পারে, সেটা হচ্ছে যে সারা ঢাকা শহরে, সারা দেশেই ছড়িয়েছে, কিন্তু ঢাকা শহরে সবচেয়ে বেশি। দিনেও মশার কথা বলছিলেন মোস্তফা কামাল ভাই, মশার নিয়ন্ত্রণ আসলে কি? এটাও তো মানে একটা কারণ, ওই যে বললাম যে কিভাবে করা যায় ভাই? সিটি কর্পোরেশনটা একটা স্থবির হয়ে গেছিল, বেওয়ারিশ, অর্থাৎ এটা কোনো মালিকানা না। এটা যে কারণ এতদিন যারা আজকে অনেকে সমালোচনা করে যে প্রশাসক কেন দেওয়া হলো, কেন আজকে কি নির্বাচিত সরকার কি দায় নিবে যে সিটি কর্পোরেশন আমার এর জন্যই তো দেওয়া হয়েছে, দেওয়ার পরে তো আমরা এগুলো চেষ্টা করছি সচল করার জন্য, তাই না? যে জায়গায় আবর্জনা ডিপু হয়েছিল আজকে সেগুলোকে আমরা পরিষ্কার করতেছি। আজকে মশা মারা, যেটা আপনি একটু আগে আপনারাই বললেন যে ইনজেকশন মানে টিকা দেওয়া হয়নি বলে 8 বছর টিকা দেওয়া হয়নি, 8 বছরের মধ্যে 6 বছর না আগে গেল, তার লাস্ট 2 বছর দেওয়া হলো না কেন? সালাম ভাই, সময় একেবারে কম না, এই জন্যই বললাম যে আজকে একটা নির্বাচিত সরকার তো অথর্বভাবে একটা অকার্যকর একটা প্রতিষ্ঠান রাখতে পারে না, সেই কারণে আজকে এই ব্যবস্থাটা নেওয়া হয়েছে। সেই কারণে আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। আবার ডেঙ্গুর মৌসুম, আমরা চেষ্টা করছি যে আজকে যে এই জঞ্জালগুলো মুক্ত করে, আজকে বললে তো 1 মাসের মধ্যে আপনি টোটাল মানে ড্রেনেজ সিস্টেম চেঞ্জ করতে পারবে না। আজকে বক্স কালভার্টগুলো সব বন্ধ হয়ে আছে, আজকে এই বর্ষার আগে আমার টোটাল বক্স কালভার্ট আজকে ক্লিন করতে হবে, এবং এটা ক্লিনের জন্য আজকে এর আগে যেটা হয়েছে যে গত বছর দেখা গেছে যে বাজেট দেওয়া হয়েছে সেখানে, কিন্তু কোনো কাজ হয় নাই, বাজেটও শেষ, টাকাও শেষ, কন্ট্রাক্টর টাকাও নিয়ে গেছে, কিন্তু কাজ হয় নাই, কিন্তু সেই কাজটা তো পড়ে আছে, এখন তো সেটা কেউ দেখবে না। আর মনে করবো যে এটা সালাম সাহেব আসছে, এখন প্রশাসক উনি এইটা করবে, তা আমার করার জন্য তো একদিক দিয়ে হলেও সেই টাকাটা দরকার, আর একদিক দিয়ে হলেও সেই সময়টা দরকার। তো টাকার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা বলেছি, উনি খুবই এই ব্যাপারে আন্তরিক, উনি বলছেন আমাদেরকে যে হ্যাঁ যেখানে যেখানে ইমার্জেন্সি যেগুলো দরকার সেটা আমরা করব, কিন্তু আমরা সবচেয়ে বড় এখন ইচ্ছা আছে যে আগামী 1-2 মাসের মধ্যে বৃষ্টি শুরু হয়ে যাবে, বন্যা আসবে। এখন কত তাড়াতাড়ি আমরা পারবো জানি না, তো চেষ্টা করছি। জি, মশার সমস্যা সহ জনদুর্ভোগের সমস্যা সব সমাধান হোক, সেই প্রত্যাশা থাকলো আপনাদের কাছে। দুজন অতিথিকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে আসার জন্য। এই ছিল আজকের সম্পাদকীয়। আগামীকাল আবার দেখা হবে একই সময়ে। শুভরাত্রি।